স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তবে মোটা ভ্রুযুগল কুচকে টুচকে একাকার অবস্থা। ইফতির এই ছোট ছোট খেয়াল যত্নগুলো অপরূপার মনে তার জন্য বরাদ্দকৃত ভালোবাসার পারদটা একটু একটু করে বাড়ায় বই কমায় না। আজকাল তার নিজেকে সৌভাগ্যবতী মনে হয়। ব্যাগটা সুস্থির জায়গায় রেখে ইফতিও শুয়ে পড়ে অপরূপার পাশে, কপালে হাত রেখে ভারী স্বরে বলে, আগে তোমাকে দেখে ভাবতাম হয়তো তুমি খুব বুঝতার আর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু এখন তোমার এই স্টুপিড মার্কা কাজকর্ম দিয়ে তো দিন দিন আমার সেই ধারণা ভুল প্রমাণিত করছো বউ। অপরূপা কিছু না বলে চুপচাপ ইফতির বুকে মুখ গুজে রাখলো, হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো তার বলিষ্ঠ দেহখানা। ইফতিও পরম আবেশে জড়িয়ে নিল তাকে, চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মৃদু স্বরে বলে, নিজে থেকে চুমু খেতে পারো, রেগে আছি বুঝলে জড়িয়ে ধরতে পারো। হয়তো নর্মাল একটা বিষয় নিয়ে এত হেজিটেট করার কি ছিল? আমাকে একটা কল করে জানালেই তো আমি দ্রুত বাসায় আসার চেষ্টা করতাম, এতক্ষণ কষ্ট করতে হতো না তোমার। এরই মধ্যে একদিন দুই দিন করে প্রায় অনেক দিন গত হয়ে গেছে। সম্পর্কের উন্নতি হয়েছে অপরূপার আর ইফতির। স্বাভাবিকভাবেই চলছে তাদের ভালোবাসাময় বৈবাহিক জীবন। খুনসুটি আর ভরপুর রোম্যান্সে তাদের সম্পর্কের জোর। ইফতিদের এক্সাম চলছে, মেহমেদেরও ইউকে যাওয়ার সময় ঘনিয়ে আসছে প্রায়। তাই সব কিছু বিবেচনা করে ইশতিয়াক সাহেব আর রাজ্জাক মাহমুদ সিদ্ধান্ত নিলেন তারা আপাতত দুজনের আংটি বদল করে রাখবে। এত দ্রুত ইনায়াকে বিয়ে দিতে সায় দিচ্ছে না রুবিনা সাখওয়াতের খচখচে মন। তাই মূলত উনার পরামর্শেই ইশতিয়াক সাহেব বাধ্য হয়ে রাজ্জাক সাহেবকে বললেন শুধু আংটি পরিয়ে রাখতে। বেলা শেখ এই প্রস্তাবে প্রথমে একটু গাইগুই করলেও শেষ পর্যন্ত উনিও রাজি হলেন। আর যাই হোক না কেন, এত বছরেও তিনি তার স্বামীর মুখের উপর কথা বলার মতো সাহসটা এখনও আয়ত্ত করতে পারেনি। ড্রয়িং রুমে অনেকক্ষণ যাবৎ বড়দের মাঝে এ নিয়ে বিস্তর আলাপ আলোচনা শেষে রাজ্জাক মাহমুদ গম্ভীর কণ্ঠে তাহসিনকে বলে, তাহসিন, এ বিষয়ে কোনো কিছু তোমার অজানা না। আমরা তোমার মতামত নিয়েই বিডিতে এসেছি। তবু আজ আরও একবার জিজ্ঞেস করছি, তোমায় ইনায়াকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো তোমার? এতক্ষণ নীরব ভূমিকা পালন করতে থাকা মেহমেদ নড়ে চড়ে বসে নিজের ঠাঁট বজায় রেখে বলল, সমস্যা যদি থাকতো তবে নিশ্চিত বিদিতে আর আসতাম না। আগেই যখন কোনো প্রবলেম ছিল না, তাই এখন নতুন করে কোনো সমস্যা হওয়ারও প্রশ্ন ওঠে না। তবে রাজাক মাহমুদ তার ছেলের পানে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তবে আমি মিস ইনায়ার সাথে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করতে চাই। ওনার মতামত জানার পর আমি আপনাদেরকে ফাইনাল ডিসিশন জানাচ্ছি। বিকালের দিকে ছাদে একা একা দাঁড়িয়েছিল ইনায়া, উদাস দৃষ্টি তার মেলে রাখা দূর আকাশের পানে। আকাশটা ভীষণ সুন্দর, কারণ বিশাল অম্বরে শুধু আর শুধুমাত্র নীলের ছড়াছড়ি। মেঘের তল গায়েব, কোথাও কোনোখানে দেখা নেই তার। বৈকালিক নির্মল ফুরফুরে হাওয়ায় যখন ইনায়ার অবাধ্য ছোট্ট কেশরাশিদয় সুতোর ন্যায় উড়াউড়ি করছিল, ঠিক তখনই ছাদে আগমন ঘটে মেহমেদের। স্কাই ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরা সুদর্শন মেহমেদের আগমন খেয়াল করেন ইনায়া। তাই তো সে পূর্বেকার ন্যায় একই রকম ঘোর উদাসীনতায় মেতে। আজকাল ইনায়ার ঘন ঘন মুড সুইং হচ্ছে। চারপাশে সবকিছু বিরক্তিকর আর অসহনীয় ঠেকছে তার নিকট। পরিবর্তে একা একা তার থাকতে ভালো লাগে খুব, যার তরুণ ভার্সিটিও মিস দিচ্ছে প্রচুর। অপরূপার সঙ্গও এখন তার বিরক্ত লাগে। মোদ্দা কথা, সে এখন একাকী বিষণ্ণ জীবন কাটাতে স্বাচ্ছন্দ্য করছে বেশ। প্রিন্সেস ইনায়ার মুড অফ কেন? ফাঁকা ছাদের শান্ত পরিবেশে মেহমেদের কণ্ঠে কিঞ্চিত কেঁপে ওঠে ইনু। ঘাড় পাকা করে মেহমেদের দিকে এক পলক তাকে সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল সে। তার কথা বলতে ইচ্ছা করল না, বিধায় চুপ রইল। মেহমেদ ইনায়ার বিপরীতে কার্নিশে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে চেয়ে দেখল কয়েকদিনের ব্যবধানে ভাষা ভাষা চোখ দুটির নিচে জমে ওঠা কালির আস্তরণ। শুকনো মুখটার চোয়াল ভেঙে যা তা অবস্থা হয়ে আছে ইনায়ার। চুলগুলো উস্কো খুস্কো। কার বিরহে চেহারার হাল এমন হয়েছে মিস? স্পেশাল কেউ? আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই মিস্টার মেহমেদ। আপনি আসতে পারেন, আমি একটু একা থাকতে চাই। সারাক্ষণ তো একাই থাকেন, রুম বন্দি। আর কত একা থাকতে চান? নিঃসঙ্গতা গ্রাস করে না আপনাকে? না করে না,
আমার কাছে এই মুহূর্তে নিঃসঙ্গতার চেয়ে আপনার কিছুই নেই। দীর্ঘশ্বাস ছাড়ল মেহমেদ, আর তর্কে না জড়িয়ে মূল কথায় আসলো। আপনি বোধহয় জেনে থাকবেন আমাদের সপরিবার বিডিতে আসার উদ্দেশ্য কি, জানেন তো? জি। ইনায়ার নির্লিপ্ত কণ্ঠস্বর এখনো একইভাবে আকাশপথে তাকিয়ে। পাশে যে কেউ তার দিকে সরু চোখে তাকিয়ে দাঁড়ানো, তাতে বিন্দুমাত্র হেলদোল নেই তার। আমাদের ফ্যামিলি আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক গড়ে দেওয়ার তোড়জোড় করছে, এতে আপনার মতামত কি মিস? আপনি কি রাজি আছেন? চুপ রইল ইনায়া, মেহমেদ জবাবের আশায় অধীর আগ্রহে তাকিয়ে তার দিকে। ইনায়ার ইচ্ছা করলো গলা ফাটিয়ে চিৎকার করে বলতে, না না, আমি রাজি না, রাজি না, করতে চাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমার কেবল শাওন ভাইকে চাই, শুধু তাকে, আর কাউকে আমি চাই না, চাই না কাউকে। কিন্তু তা আর বলা হয়ে উঠল না। কথারা যেন বিদ্রোহ ঘোষণা করেছে, গলা থেকে বেরিয়ে না আসার পণ করেছে তারা। অথচ সে অনেকক্ষণ নীরব থেকে অবশেষে ভাঙা কিন্তু স্পষ্ট স্বরে কাট কাট গলায় আওড়ালো, তার নিকটে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে কঠিন একটা স্বীকারোক্তি। জি, আমি রাজি। এই বিয়েতে আমার সম্পূর্ণ মত আছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না ইনায়ার। বেহায়া জলকণাগুলো গড়িয়ে পড়ার আগেই মেহমেদের থেকে নিজেকে আড়াল করে ধীর পায়ে হেঁটে চলে গেল ছাদ থেকে। সেদিকে তাকিয়ে স্মিত হাসল মেহমেদ, কোকড়া চুলগুলো ঝাঁকিয়ে দিয়ে আপন মনে স্বগোক্তি করে বলল, একপাক্ষিক ভালোবাসা খুবই কষ্টদায়ক মিস প্রিন্সেস। আপনাকে দেখে আজ আবারও তার নিখুঁত প্রমাণ পেলাম। মেহমেদের চোখে ভেসে ওঠে সেদিন সামান তাদের বাসার সামনের ছোট্ট বাগিচাটাতে ঘটে যাওয়া তার নিকট অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার সমস্ত দৃশ্যপট, যেখানে সে স্পষ্ট দেখেছে এক প্রেম কুমারীর হৃদয় বিদারক প্রত্যাখ্যান। তবে এক্ষেত্রে সে শাওনের কোনো দোষী খুঁজে পায়নি। তার চোখে শাওনের জায়গায় সে একদম ঠিক ছিল। সত্যি তো, যাকে সবসময় বোনের নজরে দেখে আসছে, তাকে কি কখনো জীবন সঙ্গী হিসেবে কল্পনা করা যায়? শাওন নিজেও যদি আপনাকে ভালোবাসতো, তবে আমি আপনাদের রাস্তা থেকে নিজের থেকে সরে দাঁড়াতাম, আর অবশ্যই ইফতিকে বলে সব কিছু নিজ দায়িত্বে করে দিতাম। কিন্তু এখন আমি আপনাকে বিয়েটা করব মিস ইনায়া, অ্যান্ড আই প্রমিস দ্যাট এখন আপনাকে ভালো না বাসলেও যেদিন আপনি আমার ঘরণী হবেন, ঠিক সেদিন থেকেই আমি আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার চেষ্টা করব। ঈশান কোণে কৃষ্ণকালো মেঘের বিস্তরণ, স্বল্প ক্ষীণ আওয়াজে ক্ষণে ক্ষণে ভ্রম ভ্রম শব্দে থেকে থেকে কেঁপে উঠছে প্রকৃতি। বিদ্যুৎ চমকানোর মতো অল্প বিস্তর আলোক ছটাও দেখা যাচ্ছে। ভ্রম ভ্রম শব্দটা মেঘের গর্জনের, আর এই ছমছমে রোমাঞ্চকর শব্দে মুখরিত হচ্ছে ইট পাথরে ঘেরা সুবিশাল ব্যস্ত নগরী। আধো অন্ধকার আর আলোর সংমিশ্রণে প্রকৃতি এই মুহূর্তে নিদারুণ সৌন্দর্যে সজ্জিত। গায়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো প্রাণ প্রফুল্লকর শীতল হাওয়া আর বৈরী পরিস্থিতির আগাম সংকেত পেয়ে চিকচিক শব্দধ্বনি তুলে ঝাঁকে ঝাঁকে নাম না জানা সকল সুদর্শনীয় ছোট বড় পক্ষীকুলের আপন নীড়ে ফিরে যাওয়ার অদ্ভুত মনোরম দৃশ্যটুকু সহ সব মিলিয়ে দিনটাকে ভারী চমৎকার এক অন্ধকারাচ্ছন্ন দিন বললে বোধহয় খুব একটা ভুল হবে না। সৌষ্ঠব কাঠের কারুকার্য খচিত এক আভিজাত্যপূর্ণ আরাম কি দাঁড়ায় উদাসীন হয়ে বসে বারান্দা গলিয়ে বহুদূর নিরন্তন চেয়ে আছে রুবিনা সাখোয়াত। তবে এই মুহূর্তে তার চোখে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখার প্রগাঢ় মুগ্ধতা, হৃদ গহীন থেকে অনুভব করার শক্তি, বা শরীর শিরশিরে বাতাসে বসে প্রফুল্ল উদ্যম শ্বাসটুকু বুক ভরে লুফে নেওয়ার মতো কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তিনি নিষ্প্রাণ উদাসীন চোখে কেবল চেয়ে আছে অনিমেষ। বস্তুত রুবিনা সাখওয়াত গভীর ভাবনায় নিমজ্জিত, ব্যস্ত জীবনের কিছু নিরঙ্কুশ হিসেব নিকেশ কষতে। কিছু মুহূর্তে পূর্বেই একমাত্র তার ভাই নাইম সাখওয়াত হতে খবর পেয়েছেন তিনি শাহজালাল বিমানবন্দর থেকে গতকাল রাত 2:30টার ফ্লাইটে দেশ ছেড়েছে তার স্নেহতুল্য ভাতিজি শার্লিন ইয়াসমিন নিতিকা। গন্তব্য তার সুদূর আমেরিকায় বসবাসরত খালা দীপান্নি হকের ভিলা। কেন এই হঠাৎ প্রস্থান? যাবেই যখন তখন তার কাছ থেকে বিদায় কেন নিল না? শেষবারের মতো তার সাথে চোখের দেখাটুকু করে গেল না?
মনে জমায় তীব্র অভিমানে নাকি অপ্রকাশিত কোনো ক্ষোভে? প্রশ্নগুলোর ভিড়ে রুবিনার উত্তরের কৌটাটা একেবারে শূন্য প্রায়। ভিতরে সুরভি, বাইরে জোরে হওয়া বইছে, বোধহয় বৃষ্টি নামবে। ভাবনায় বুধ রুবিনা সাখাওয়াত সহসা চমকে উঠলেন ইশতিয়াক সাহেবের গম্ভীর কণ্ঠে। নড়ে চড়ে ভিতর থেকে একবার দৃষ্টি ফিরিয়ে এনে তিনি পুনরায় স্থির হয়ে বসলেন। ভেতরে ঢোকার অভিলাষ জাগল না তার মনে। তিনি ভাবুক দৃষ্টি মেলে রাখল অন্ধকারাচ্ছন্ন প্রকৃতিতে। ইশতিয়াক সাহেব দীর্ঘশ্বাস ফেলে রুবিনা সাখাওয়াতের পাশে দাঁড়ালেন। কিয়ৎক্ষণ সময় পর থমথমে স্বরে বলে ওঠেন, নীতিকাকে নিয়ে ভাবছো তাই না? মাথা ঝাঁকিয়ে সায় দিলেন রুবিনা। দ্বিধান্বিত কণ্ঠে বিশ্বাসযোগ্য মানুষটির কাছে উগলে দিলেন নিজের ভিতরকার সমস্ত উদ্বেগ। মেয়েটা বোধহয় আমার উপর বড্ড অভিমান করেছে ইফুর আব্বু। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি নীতি বেয়ারা স্বভাবের, উচ্ছৃঙ্খল হলেও ইফুকে সত্যি ভীষণ ভালোবাসতো। তাই তো কি নির্দ্বিধায় আমার নিকট আর্জি রেখেছিল ইফতির বউ হওয়ার। আমিও তো ওর উগ্রপনা এক সাইডে রেখে মেনেই নিয়েছিলাম ছেলের বউ হিসেবে, কেননা আমার বিশ্বাস ছিল বিয়ের পর ওর এসব ছেলে মানুষই চলে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝে উঠতে পারলাম না। বুক ভর্তি ভারী হতাশায় উষ্ণ শ্বাসটা নির্গত করতেই রুবিনা সাখাওয়াতের শ্রবণেন্দ্রিয়তে পৌঁছায় ইশতিয়াক সাহেবের গম্ভীর অভিব্যক্তি। ইফুর জন্য নীতি কখনোই পারফেক্ট ছিল না রবি। মনে হয় না ভবিষ্যতে হতে পারবে। ও ছোটবেলা থেকে রোগী জেদি স্বভাবের মেয়ে। অপরদিকে ইফু সেম। এক্ষেত্রে নীতি যদি আগুন হয় তাহলে ইফতি হচ্ছে বারুদ। আগুন আর বারুদ কি কখনো এক হতে পারে রুবি? পারে না, তারা এক হলে ভম্ব হয়ে যায়। আগুনের জন্য প্রয়োজন হয় পানি, ঠিক যেমনটা ইফুর বউ অপরূপা। মেয়েটা ভারে মিষ্টি আর কোমলমতি, চোখ মুখে ঠান্ডা একটা ভাব আছে। ইফুর জন্য পারফেক্ট বলতে পারো। ইফুর বউ হিসেবে প্রথম থেকে ওকে বেশ মনে ধরেছে। কি শান্ত থাকে সর্বক্ষণ। ইশতিয়াক সাহেবের এত প্রশংসাসূচক বাক্যে রুবিনার মাঝে খুব একটা হেলদোল দেখা গেছে বলে মনে হলো না। তিনি নিজের মতো পুনরায় আফসোস করে বললেন, আমার খুব স্বাদ ছিল একমাত্র ভাইজিটাকে নিজের কাছেই রাখবো সারা জীবনের জন্য। ইফুর বউ করে ঘরে তুলবো ওকে। লোকের চোখে ও যতই উগ্রপন্থী হোক না কেন, তুমি তো জানো ওকে আমি কতটা ভালোবাসি। হ্যাঁ জানি তো নীতিকাকে তুমি ভালোবাসো, আমিও ওকে স্নেহ করি রুবি। কিন্তু ইফুর বউ হিসেবে শুরু থেকে আমি ওকে পছন্দ করে এসেছি। আর এখন আমার মনে হয় এসব নিয়ে না ভাবাই ভালো হবে তোমার জন্য। অযথা এসব ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রুবিনা সাখাওয়াত বোধ হয় কিঞ্চিত অবাক হলেন। প্রশ্নতর দৃষ্টিতে ইশতিয়াক সাহেবের দিকে তাকাতেই তিনি পুনরায় মৃদুস্বরে বললেন, তোমার সম্মুখে আগে কখনো এভাবে বলিনি বলে অবাক হচ্ছ তো? অবাক হওয়ার কোনো কারণ নেই রুবি। ইফুয়ার নীতিকে ঘিরে সকল আলাপচারিতায় তোমার মুখে আমি যে উচ্ছ্বসিত ভাব খেয়াল করতাম, আমি কখনো চাইনি আমার অসম্মতিতে তাতে তোমার মুখে সে আনন্দের কিঞ্চিত পরিমাণ ভাটা পড়ুক। তেতে হলেও এটাই সত্যি যে আমি চুপচাপ থাকলেও তোমার সিদ্ধান্তে সবসময় মনে ঘোর বিরোধ ছিলাম। কারণ নীতিকা ইফতির বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। ইফুর জন্য অপরূপায় বেশ। তুমি কি কষ্ট পেলে আমার কথায়? রুবিনা সাখাওয়াত ঠোঁট কামড়ে ডানে বামে মাথা নাড়ায়। কষ্ট পাননি তিনি, তবে তার কোথাও যেন সূক্ষ্ম ব্যথা বোধ হয়। গভীর ভাবনা চিন্তার সমাপ্তি টেনে পুনরায় নির্জীব চোখে চাহিলেন বাহিরের পানে। দীর্ঘ সময় কেটে গেল থমথমে নীরবতায়। ইশতিয়াক সাহেবও আর কিছু বললেন না, চুপ রইলেন তিনি। অনেকক্ষণ পর রুবিনার গমগমে গলায় ছেদ ঘটে সে নীরবতায়। আমার ইফুরা সুখী হোক, এর বেশি আর কিছু চাওয়ার নেই আমার, ব্যাস। মুখের উপর বই রেখে বিছানায় টানটান হয়ে শুয়ে আছে ইফতি। তার পা দুটো আড়াআড়িভাবে রেখে সমান তালে অনবরত নাচিয়ে যাচ্ছে তা। দূর থেকে দেখে পড়ছে নাকি ঘুমোচ্ছে তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। রুমের পর্দা ভালো করে টেনে দিয়ে ইফতির পাশে একই রকমভাবে শুয়ে পড়ল অপরূপা। পরিষ্কার সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কিয়ৎক্ষণ নীরব থাকে, অতঃপর সহসা বলে ওঠে, আমি কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। অকস্মাৎ এরূপ প্রশ্নে স্থির হয়ে যায় ইফতির পদযুগল। ভাবনার পুরো ভ্রূ জোড়াতে ভাঁজ পড়লেও তার মুখে টু শব্দটুকুও করল না। এমন ভান করে পড়ে রইল যেন সে কিছুই শুনতে পায়নি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওদিকে অপরূপা উত্তরের আশায় আছে। সেকেন্ডের কাঁটা পেরিয়ে যখন মিনিট খানেক ইফতি চুপ রইল, তখন ক্ষিপ্ত হয়ে ওর মুখের উপর থেকে বইটা সরিয়ে দিল অপু। চোখ খিচিয়ে পড়ে থাকা ইফতির দিকে ভ্রু কুঞ্চন করে চেয়ে বলল, চুপ করে আছেন কেন? আমি কি বলেছি শুনতে পেয়েছেন আপনি? কোন একজন বিশেষ মনীষী বলেছিলেন, যখন বউ স্বামীর কাছে বিনা কারণে বাপের বাড়ি ভ্রমণ করার অনুমতি চায়, তখন স্বামীদের উচিত সেই ভয়ঙ্কর কথাটাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করা। তাই আমিও এই মুহূর্তে তোমার কথাটাকে তোয়াক্কা করতে চাইছি না, বুঝলে? ইফতির নির্লিপ্ত স্বরে উচকে যাওয়া ভ্রুজোড়া আরও একটু গুটিয়ে নিয়ে অপু দাঁত পিষে বলল, তা সেই বিজ্ঞ মনীষীটা কি স্বয়ং সরফরাজ ইফতি? ওয়াও, ইমপ্রেসিভ, হোয়াট আ ট্যালেন্ট ইয়ার। এই না হলে আমার বউ। কথার তালে অপুকে হ্যাঁচকা টানে নিজের উপর ফেলে দিল ইফতি। দুই হাতে আঁকড়ে ধরে অপুর মেয়েধীন কোমরখানা। নাকে নাক ঘষতেই সে ধীরজ গলায় বলল, আপনি মজা করছেন? আমি সত্যি বাড়ি যেতে চাচ্ছি, ভালো লাগছে না আমার এখানে। কিছুদিন বাড়ি থেকে ঘুরে আসলে বোধহয় ভালো লাগতো। একটু রিফ্রেশমেন্ট দরকার আমার। শুনতে পাচ্ছেন কি বলছি? শুনতে পেয়েছি, কিন্তু হুট করে বাপের বাড়ি যাওয়ার কারণটা খুঁজে পাচ্ছি না। তুমি যা বলছো তা আমার কাছে কোনো জুৎসই কারণ না। যতদূর মনে পড়ছে, আমি তো তোমার সাথে ঝগড়াঝাটি করি না, করার কারণও নেই। আদর করে কুল পাই না, আবার ঝগড়া তো বহু দূর। তাহলে এক্স্যাক্ট কি কারণে গ্রামে যেতে চাইছো সেটা বলো। কতদিন হলো তাইয়ানকে দেখি না। আজকাল ওকে দেখতে ইচ্ছে করে। বাড়িতে সারাক্ষণ একা একা থাকি, ভালো লাগে না আমার। অপরূপা নির্বিকার ভাব নিয়ে কথাগুলো বললেও এই পর্যায়ে খানিক চিন্তিত দেখালো ইফতিকে। সে না হয় এক্সাম নিয়ে বিজি থাকছে, কিন্তু বাসায় তো ইনু সর্বক্ষণ ফ্রিই থাকছে। তাছাড়া সিফাতের সাথেও বেশ ভাব জমেছে অপুর। সাফিয়া আপাও আছে। এত এত মানুষ থাকা সত্ত্বেও একা থাকা হয় কিভাবে? ভাবনা অনুযায়ী প্রশ্ন করেই ফেলল, বাসায় তো ইনুও থাকছে, ওর সাথে সময় কাটালেও পারো, তাহলেই তো আর একা লাগে না। আজকাল ইনু থাকা আর না থাকা তো সমান ব্যাপার। মানে? ইফতির বাহু বন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গোল হয়ে বসলো অপু। তার গুরু গম্ভীর হাবভাব দেখে ইফতিও নড়ে চড়ে বসে। অপু সন্দিহান কণ্ঠে বলে, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আমি খেয়াল করেছি ইনু ইদানিং কেমন চুপচাপ থাকে, কারোর সাথে তেমন একটা মেশে না। তো বা সামু, এমনকি আমি একই বাড়িতে থাকা সত্ত্বেও ও কেমন এড়িয়ে চলে আমায়। আগের মতো প্রাণ খোলাভাবে মিশে না। এ নিয়ে কিছু জিজ্ঞেস করলেও বলে না। ইফতি সহজ গলায় বলে, হয়তো কিছু নিয়ে আপসেট আছে, ওসব ঠিক হয়ে যাবে। তুমি নিজের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে ওকে একটু সময় দাও, দেখো কিছু শেয়ার করে কিনা। বাড়ির ব্যাক ইয়ার্ডে দাঁড়িয়েছিল সিফাত আর ইনায়া। দুজনের মধ্যেই কিছু একটা নিয়ে গভীর সালাহ পরামর্শ চলছে। সিফাত ভীতু সন্ত্রস্ত, কারণটা ইনায়ার কথা বলার ধরন দেখে। এই মুহূর্তে ইনায়া ক্ষেপে আছে তার উপর, কেননা কিছুদিন পূর্বে সে বিরাট এক ঝামেলা পাকিয়েছে, আর এখন তার খেসারত পোহাতে হচ্ছে স্বয়ং ইনায়াকে। যে কারণে ইনায়া খ্যাপা বাঘিনীর মতো জেরা করছে সিফাতকে। বান্টি, এই সিম্পল কাজটাও ঠিক মতো করতে পারলি না তুই? জীবনে না কালেই প্রথম তোকে একটা কাজ করতে দিয়েছিলাম, আর তুই কি করলি? ভালোভাবে করতে তো পারলি না, উল্টো আরো গন্ডগোল পাকিয়ে এলি। ইস, মাথাটা দপদপ করছে আমার। ইনায়ার ধমক মিশ্রিত কর্কশ কণ্ঠে কিঞ্চিত কেঁপে উঠল সিফাত। মুখটাকে তার কাঁচু মাচু করে মিনমিন স্বরে জবাব দিল, বারে, আপনি আমাকে যেটা দেখিয়েছিলেন সেইটা তো এনে দিয়েছি আমি। এখন পরিবর্তন হয়ে গেলে আমি কি করব? চোখ পাকিয়ে তাকালো ইনায়া। তার কোমরে দুই হাত রেখে চড়া আওয়াজে বলল, দিন তো দিন বেয়াদব হচ্ছিস বান্টি। আমি তোকে টি শার্টটা দেখিয়েছিলাম, আর তুই কি হাতে নিলি? ওই সাদা বিড়ালের প্যাকেট ফুল আন্ডারওয়্যার। ছি বান্টি, ছি। একটা ছেলে হয়ে এখনো টি শার্ট আর আন্ডারওয়্যারের মধ্যে সুবিস্তার ফারাকটাও ধরতে পারলি না। ইউ শুড বি অ্যাশেমড সিফাত। মাথা নামিয়ে চুপ করে রইল সিফাত। সত্যি সে বুঝতে পারেনি টি শার্টের বদলে হাতে ছোট ছোট জিনিসগুলো উঠে আসবে। এতে অবশ্য তাকেও খুব একটা দোষারোপ করা চলে না। মেহমেদেরও কিছুটা দোষ আছে বই কি।
তাকে এত দ্রুত ওয়াশরুম থেকে বের হতে কে বলেছিল? আর একটু দেরি করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? মেহমেদ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়েছে বলেই না তারা দুজন ধরা পড়ার ভয়ে তাড়াহুড়ো করে রুম ছেড়েছে। আর তার বিশেষ পরিকল্পনা স্বরূপ মেহমেদের টি শার্টের পরিবর্তে হাতে আরও অন্য বস্ত্র চলে এসেছে, যা ইনায়ার রুমে গিয়ে তারা উপলব্ধি করতে পেরেছে। এবং তা কিছুক্ষণ নেড়েচেড়ে দেখার পর যেন ইনায়ার মাথায় বড় সড়ো একটা বজ্রপাত ঘটেছে। ময়লা ছুঁড়ে ফেলার মতো করে ওগুলোকে ছুঁড়ে ফেলেছে বিছানার উপর। হতাশ হয়ে সিফাতের দিকে চাইতে নিলেই দেখতে পায় সিফাত হাওয়া। ঘরে সেই ব্যতীত আর কেউ নেই। একটা দিয়াশলা নিয়ে আয় তো বান্টি, ওগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে দিই। এছাড়া কোনো উপায় তো দেখছি না। এটা আমার বা তোর কোনো কাজেই লাগবে না। ওনাকে তো ভুলেও ফিরিয়ে দেওয়া যাবে না। লজ্জার জীবনেও তার মুখোমুখি হতেই পারবো না। সিফাত সুবোধ বালকের ন্যায় এক ছুট্টে ভিতরে চলল তার আদেশ পালন করতে। মাঝপথে একটু থেমে গিয়ে পিছন ফিরে বলল, কাপড়গুলো ফিরিয়ে দিলে মেহমেদ আঙ্কেল কিছুই বলবে না, উল্টো আরও আদর করে চকলেট দিতেন। তোমার বর খুব ভালো ইনু, তোমার মতো রাগী আর ভয়ানক না। সরল মনে কথাটি ইনায়ার কাছে পেরে সিফাত পুনরায় ছুট লাগালো। অথচ থমকে রইল ইনায়া। রাগ ক্ষোভ উভে গিয়ে চোখে মুখে সহসা এক অদ্ভুত শীতলতা ভর করল যেন। তোমার বর কথাটি কর্ণধারে ঝঙ্কার তুলতে সম্ভব হলো তার। অনেকক্ষণ যাবৎ কিছু অদ্ভুত ভাবনার সহিত একই রকম স্থির দাঁড়িয়ে থাকার পর ইনুর সম্বিত ফিরে আসে সিফাতের ধাক্কায়। ফুপ্পি দিয়াশলাই এনেছি তো। নড়ে চড়ে দাঁড়ায় ইনায়া। স্থির দৃষ্টিতে সিফাতের মুখপানে চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর হাত থেকে দেশলাইটা নিয়ে ঠান্ডা স্তিমিত স্বরে বলে, মিস্টার মেহমুদকে চাচ্চু অথবা আঙ্কেল বলে ডেকো সিফাত। শুধু আঙ্কেল অথবা চাচ্চু, অন্য কিছু না, মনে থাকবে? একটু থেমে আবার বলে, সে আমার বর হয় না, তোমার দাদা ভাইয়ের বন্ধুর ছেলে হয়, বুঝলে? প্রত্যুত্তরে সিফাত মাথা নাড়ে। একটু সময় নিয়ে কিছু একটা ভেবে বলে, কিন্তু আঙ্কেল যে বললেন তিনি তোমার বর হবে। ভ্রু কুচকালো ইনায়া। মেহমেদ কি আজকাল বাচ্চাটার সাথেও এসব আলাপ আলোচনা করছে নাকি? যদি সত্যি এমনটা হয় তবে ইনায়া খুব চড়াও হবে তার উপর। আর যাই হোক না, এসব রসিকতা তার কোনো কালেই পছন্দ না। ভাবনা স্বরূপ সরু চোখে তাকিয়ে ইনু বলল, আর কি কি বলেছে ওই ছেলে? আর কিছু বলেনি তো, শুধু বলেছে উনি আপনার বর হবে আর আমি যেন তাকে আঙ্কেল বলে ডাকি, ব্যাস। সন্তোষজনক জবাব পেয়ে চুপ করে গেল ইনায়া। মাথা নাড়িয়ে চলে গেল বিশাল কাঁঠাল গাছটির নিচে। পূর্ব হতে এই সাথে করে নিয়ে আসা মেহমেদের জিনিসগুলোকে নাক ছিটকে মাটিতে ফেলে দেয়। উদ্দেশ্য আগুনের সাহায্যে আপদগুলোকে জ্বালিয়ে দেওয়া। যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো কাপড়গুলো পুড়তে থাকে তখন ইনায়ার মনে হলো এগুলো মেহমেদের পরিহিত কোনো বস্ত্র নয়, বরং স্বয়ং তাহসিন মেহমেদকেই সে পোড়াচ্ছে এই দেশলাইয়ের ছোট আগুন দিয়ে। ভাবতেই তার মেইলি কোমল ঠোঁট ছেঁড়া প্রসারিত হয় এক নামহীন পৈশাচিকতায়। সিফাত ঠাই দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো পুড়ে যাওয়ার সে দৃশ্যটুকু, তবে কিছু বলল না। বেখেয়ালিতে আশেপাশে তাকাতেই আকস্মিক তার চোখ দুটো স্থির হয়ে যায় আরেকটি কাঁঠাল গাছের নিচে। চশমার আড়ালে ঢেকে থাকা চক্ষুদ্বয় বোধ হয় একটু না অনেকটাই অবাক হলো। সেই সাথে তাদের চলমান অসমাপ্ত কার্যটির কথা স্মরণ হতেই তার ভয়ে চোখমুখ পাংশুটা বর্ণ ধারণ করলো। তাদের থেকে অদূরেই বুকে হাত গুজে দাঁড়িয়েছে মেহমেদ। সেও এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার হারিয়ে যাওয়া বিশেষ বস্ত্রদয়ের করুণ পরিণতি। তবে সে অবাক নাকি রাগান্বিত দূর থেকে ঠাহর করতে পারল না সিফাত। তবে মেহমেদের করা চুপ থাকার ইশারাটুকু ঠিকই বুঝতে পারল। সেই সাথে শব্দহীন জায়গা ত্যাগ করারও সিফাত পুনরায় ভীতু সন্ত্রস্ত হলো। ছোট্ট মস্তিষ্ক ভুগল দ্বিধাদ্বন্দ্বে। তার কি ইনায়াকে ফেলে চলে যাওয়া উচিত নাকি ইনুকে মেহমেদের কথা জানিয়ে দুজন একসাথে পালিয়ে যাওয়া উচিত? কোনটা তা বুঝে ওঠার আগেই মেহমেদ হাত উঁচিয়ে মার দেখালো সিফাতকে। সেই সাথে পুনরায় তর্জনী উঁচু করে চলে যাওয়ার ইশারা দেখাতেই সিফাত ভীতু স্বরে ক্ষীণ আওয়াজে বলে, ইনু পালাও। ব্যাস ইনায়া শুনল কি না তার তোয়াক্কা না করে সিফাত হাওয়ার বেগে গায়েব হয়ে গেল। ইনায়া সিফাতের শব্দ শুনতে পায়নি বিধায় তখনও নিজ কার্যে যার পরনায় ব্যস্ত।
1-2 করে যখন ঠিক 5-5 মিনিট অতিক্রম করলো, ঠিক তখনই তার অকাজটা সম্পূর্ণ হলো। এতে করে স্বস্তির শ্বাসটা ঠোঁট ফুলিয়ে নির্গত করে পিছন ঘুরতেই দ্বিতীয় ধাক্কাটা খেলো ইনায়া। বলা বাহুল্য, সিফাতের চেয়েও বেশি করুণ আর বিব্রত দেখালো তার শুভ্র মুখশ্রী। কেননা তার একদম পিঠ বরাবর কপাল টানটান করে পুড়ে যাওয়া ছাইগুলোর দিকে তাকিয়ে আছে মেহমেদ। শান্ত শীতল সে দৃষ্টি। ভরকালো ইনায়া অস্বস্তিতে পর্যায়ক্রমে তার হাতের আঙুল মুষ্টাতে লাগলো। অবচেতন মনে প্রশ্ন জাগে, মেহমেদ কি দেখে নিয়েছে তার জিনিসগুলো পুরাতে? তাহলে তো সর্বনাশ। এই জীবনে আর মুখোমুখি হওয়া লাগবে না। সব সময় মেহমেদ থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। যেমন মেহমেদ পশ্চিমে থাকলে ইনু থাকবে দক্ষিণে, আর যদি মেহমেদ থাকে পূর্বে তবে ইনু থাকবে উত্তরে। একদম একে অপরের বিপরীত থেকেও খানিক দূরে অবস্থান করা ব্যতীত তাদের নিকট আর কোনো উপায় থাকবে বলে মনে হয় না। ইনুর অবান্তর চিন্তা ভাবনার ভাটা পড়ে মেহমেদের গম্ভীর কণ্ঠে। আমার উপরে আপনার এত রাগ কিসের মিস ইনায়া? আমাকে ঝাড়তে না পেরে ডিরেক্ট আমার আন্ডারওয়্যারে আক্রমণ করলেন। সিরিয়াসলি, আন্ডারওয়্যার? ছি মিস ইনায়া, ছি। আপনি চাইলে কিন্তু আমার পারফিউম অথবা ওয়াচ কালেকশনও ড্যামেজ করতে পারতেন, কিন্তু তা না করে একদম। মেহমেদের অর্ধ সমাপ্ত কথায় দাড়ি বসে ইনায়া তড়ি ঘড়ি করে নিজেকে লজ্জামুক্ত করে সমস্ত দোষ সিফাতের ঘাড়ে দিয়ে বলে, আমি আমি এসব কিচ্ছু জানি না। সব সব সিফাত করেছে। ওই তো এসব হাবিজাবি নিয়ে এসেছে আমার কাছে। আমার কোনো হাত টাত নেই ভাই, আমি নির্দোষ। আমি তোমার ভাই নই মিস, ফিয়ন্সে হই তোমার। সো প্লিজ ডোন্ট কল মি ব্রাদার। আর কিছু বলার পূর্বেই হুট করে একটা অস্ফুট আশ্চর্যক শব্দ ভেসে আসে তাদের উভয়ের কানে। সচকিত হয় তারা। একত্রে শব্দের উৎসের দিকে তাকাতেই এমন কিছু দৃষ্টিগোচর হয় যাতে ইনায়ের পিলে চমকে ওঠে। সেই সাথে টের পায় তার হাত পা কম্পিত হয়ে অসাড় হয়ে আসছে। মিহিমিত ক্ষণকালের জন্য স্তম্ভিত হয়ে পড়ে। অতঃপর ভয়াবহ দৃশ্যটুকু সম্পূর্ণ মস্তিষ্ক পুঙ্খানুপুঙ্খভাবে ধারণ করতেই সে দ্রুত দৌড় লাগায়। ইনায়া তখনও স্তব্ধ, বিমূঢ়। ইফতিদের বাগানে নানান রকমের বাহারি ফল ফুলের পাশাপাশি কিছু নাম না জানা কাঁটার গাছও রয়েছে। আছে কিছু বড় বড় ঝোপঝাড়। মেহমেদের ইশারা পেয়ে সিফাত তখন দৌড় লাগালেও তৎক্ষণাৎ বাড়ির ভিতর যায়নি। ইনুকে আসতে না দেখে সে ঝোপের আড়ালে লুকিয়ে তার জন্য অপেক্ষা করছিল। উকি ঝুঁকি মেরে দুজনকে দেখার চেষ্টা করার সময় অসাবধানতা বশত পড়ে গিয়েছে অবহেলায় বেড়ে ওঠা কিছু কাঁটাযুক্ত গাছের উপর, যার ফলে তার 2 হাতের তালু এবং হাঁটু ছিঁড়ে গিয়েছে বেশ খানিকটা। তার নরম শরীরটা থেকে তরল রক্ত ঝরেছে অনেক। ছোট্ট সিফাত নিজের রক্তাক্ত হাত পা দেখে ভয় পেয়ে ফুপিয়ে উঠেছে তখনই। মেহমেদুর এহেন অবস্থা দেখে তৎক্ষণাৎ দৌড় লাগিয়ে সিফাতের কাছে এসে তাকে কোলে তুলে নিয়েছে। ইনায়া বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকার পর হুঁশ ফিরে পায় তখন, যখন মেহমেদ সিফাতকে নিয়ে বড় বড় কদমে বাড়ির ভিতরে হাঁটা লাগায়। অতঃপর সেও উৎকণ্ঠিত বদনে পিছু পিছু ছোটে। সিফাতের অশ্রুসিক্ত মলিন মুখ দেখে ইনায়ারও চোখ ছাপিয়ে জল এসেছে। সেই সাথে ব্যথিত হয়েছে তার মেয়েলি কোমল হৃদয়। সিফাতকে ইফতির রুমে রাখা হয়েছে। অপু ওর শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে এখন। ইনায়া হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে গেছে। ইফতি, ইশতিয়াক সাহেব ওরা কেউই বাসায় নেই। মেহমেদ এতক্ষণ এখানে থাকলেও একটু আগে একটা জরুরি কল আসায় রুম ত্যাগ করেছে। সাফিয়া জলে টই টুম্বুর চক্ষু নিয়ে একটু পরপর তার ছেলের ব্যথার স্থানে হাত বুলিয়ে দিচ্ছে। অসাবধানতার জন্য মেকি রাগও দেখিয়েছে বই কি, তবে তা ক্ষণিকের জন্যই। তার মায়ের মধ্যে বেশিক্ষণ তারা সন্তানের উপর রেগে থাকতে পারে না, আর না পারে অভিমান করে থাকতে। অপরূপা সাফিয়ার অশ্রুসিক্ত লোচন দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। পরপর ঘুমন্ত সিফাতের দিকে চেয়ে স্ফীত স্বরে বলে, সিফাত আজ আমাদের রুমেই থাকুক আপা, আপনি একটু বিশ্রাম করুন গিয়ে। আজ সারাদিন বেশ ধকল গিয়েছে আপনার উপর দিয়ে, এখন একটু বিশ্রাম নিন, ভালো লাগবে। সাফিয়া শাড়ির আঁচলে চোখ মুছে নাক টেনে একটু হাসার চেষ্টা করে বলে, তা কি করে হয়? সিফাত ঘুমের ঘরে একটু নড়াচড়া করে, তোমার অসুবিধা হবে। হবে না, তাছাড়া আমি নিজেও স্থির থাকি না। ও যখন ঘুমিয়ে আছে তখন এখানেই আজ রাতটা থাকুক না, নড়াচড়া করলে ঘুমটাও ভেঙে যাবে। তার চেয়ে ভালো যেভাবে আছে সেভাবেই থাকুক।
আমাদের কোনো সমস্যা হবে না। সাফিয়া ইতস্তত করলো কিছুক্ষণ। ছেলেকে নবদম্পতির কাছে রাখতে মন সায় দিল না। অবচেতন মনে নিজে থেকে কিছু উদ্ভট চিন্তা ভাবনা করে বসলো। যা বুঝতে পেরে অপু মুচকি হেসে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।